আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করব আজকের সূত্র বেসিক একদম। এই যে সূত্রগুলো লেখাইছে এর পাশাপাশি আরো কিছু সূত্র আমরা আলোচনা করব। অবশ্যই এই সূত্রগুলো তোমাদের ভালো করে জানতে হবে। কাদের জানতে হবে? একদম 6 থেকে শুরু করে যারা একদম হচ্ছে জব চেকার তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলছে। তা আমরা শুরু করে দেই। এখানে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের 12 ইঞ্চি হলো 1 ফুট, এটা মাথায় রাখতে হবে। 12 ইঞ্চি 1 ফুট, আবার 3 ফুটে হয় 1 গজ, আবার 1760 গজে হচ্ছে 1 মাইল, 6060 ফুট ইকুয়াল 1 নটিক্যাল মাইল, 220 গজ ইকুয়াল লেখা যায় 1 ফারলং, আবার 8 ফারলং এ লেখা যায় 1 মাইল। আবার দেখো 1 ইঞ্চি 2 পয়েন্ট হচ্ছে 54 বা হচ্ছে 5/4 বলতে পারো। 1 গজ হচ্ছে 0.91 মিটার। 1 মাইল ইকুয়াল লেখা যায় হচ্ছে 1.61 অথবা 1.61 কিলোমিটার। আবার 1 মিটার ইকুয়াল লেখা যায় হচ্ছে 39.37 ইঞ্চি। 1 কিলোমিটার লেখা যায় হচ্ছে 0.62 মাইল। 1 কিলোগ্রাম ইকুয়াল লেখা যায় 1000 গ্রাম। 100 কিলোগ্রাম আবার লেখা যায় 1 কুইন্টাল। আবার 1000 কিলোগ্রামে লেখা যায় 1 মেট্রিক টন। দেখো এই তিনটে কিন্তু একের সাথে আরেকটা রিলেটেড সম্পর্ক আছে। 1 লিটার বিশুদ্ধ পানির আমাদের বলতে পারবো 1 কিলোগ্রাম, আর 1 কিলোমিটার ইকুয়াল লেখা যায় আবার 1000 মিটার। এরপরে দেখো প্রপাশে যে আমাদের উপরে যে জিনিসগুলো দেওয়া আছে, এখানে 1 নম্বরে আছে কত? 100 বর্গ মিটার ইকুয়াল 1 এওর। একর না কিন্তু, সাবধান, এটা এওর বলা আছে। আবার 100 এওর ইকুয়াল লেখা যায় 1 হেক্টর। 48 40 বর্গ গজ ইকুয়াল 1 একর। 100 শতক ইকুয়াল 1 একর। 20 কাঠা ইকুয়াল 1 বিঘা। আর এখানে আমরা আরো কিছু নোট দিয়ে দিচ্ছি, যেখানে বলছে তরল পদার্থের একক হলো লিটার, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, ক্ষেত্রফলের একক বর্গ, আয়তনের একক হচ্ছে ঘন। তাহলে আমরা আজকে এই যে এই ক্ষেত্রফল রিলেটেড যে সূত্রগুলো হয়, এই সূত্রগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আরো। তাহলে প্রথমে আমরা আসি আয়তক্ষেত্রের সূত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য। তাহলে প্রথমে আয়ত নিয়ে আসি। তাহলে আয়ত কাকে বলা হয় এর চিত্র সহ আমরা পুরো ব্যাখ্যা দেখবো আজকের এই ভিডিওতে। মনোযোগ দিই সবাই। তাহলে এটা হলো আমাদের আয়তর চিত্র। আয়ত কাকে বলা হয়? যার একটা কোণ হবে সমকোণ বা 90 ডিগ্রি, যার প্রত্যেকটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি চিহ্নিত করা যায় বা দেখা যায়, সেটাই হলো আয়ত। তাহলে এটাকে আয়ত বলা হয়। তাহলে আয়তের এই বড়টার নাম হলো দৈর্ঘ্য আর ছোটটার নাম হলো প্রস্থ। এখান থেকে আয়তের সূত্র আমরা খুঁজে পাই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল আমরা বলতে পারবো দৈর্ঘ্য গুণন প্রস্থ। অবশ্যই খুবই ওয়ান্ডারফুল ভিডিও, খুব মনোযোগ সহ দেখতে হবে, অনেক তথ্য পাবা এখানে, মনোযোগ দিও। ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ পেয়ে গেলাম। এরপরে এর পরিসীমা আসতে পারে অনেক সময়। পরিসীমা যদি আসে তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন এটা যদি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, তাহলে এখানে এর একক কি হবে? বর্গ হবে। তাহলে আবার পরিসীমার একক কি হবে? পরিসীমার একক মিটার অথবা সেন্টিমিটার, যে কোনো একটা হবে। তার মানে এটাকে বর্গ আসবে না এই জায়গায়, সাবধান কিন্তু। তাহলে মোটামুটি আমরা দেখলাম এটা কাটচিত্র, দেখলাম আয়ত, যেখানে লম্বার যেটা হচ্ছে একদম। আমরা সহজভাবে একটা যদি উদাহরণ দেই, তোমাদের যে পাঠ্য বইটা আছে এই বইটা হলো কিন্তু একটা আয়ত। এটা একটা আয়ত কিন্তু। কেন আয়ত? কারণ দেখো এর দৈর্ঘ্য আছে লম্বা আর প্রস্থটা কি ছোট, তাহলে এটাকে আমরা আয়ত বলতে পারি। তুমি যে ব্রেঞ্চে বসে পড়ালেখা করতেছো ওই ব্রেঞ্চটাও কিন্তু আয়ত। তোমার বাড়ির যে দালানটা গাঁথা ওটার যে ইটগুলো কিন্তু আয়ত। তাহলে মনে হয় একদম ক্লিয়ার যে আয়ত কি। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে বর্গ নিয়ে। এরপরে হলো কি বর্গ, আমরা কি করব? তাহলে বর্গের চিত্রটা আমরা দেখি। বর্গ কাকে বলা হয়? বর্গ চিত্র হলো কি 4টি বাহু সমান থাকবে। বর্গের 4টি বাহু সমান থাকবে। 1 নম্বরে হচ্ছে আমাদের বর্গ থেকে যে আমরা বিষয়টা মাথায় রাখবো যে 4 বাহু সমান হবে, এখান থেকে আমরা 1 নম্বরে যে সূত্রটা পাবো সেটা হলো ক্ষেত্রফলের সূত্র। বর্গের ক্ষেত্রফল সমান লেখা যায় বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আর এর যদি পরিসীমা উল্লেখ করি তাহলে আমরা পাবো 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের বর্গ সম্পর্কে আমরা জানা আছে, বর্গ কি হবে? 4 বাহু সমান। তাহলে এখানে লিখতে পারি 4 বাহু সমান। 4 বাহু সমান। আয়ত কি? একটি কোণ সমকোণ। একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি বলতে পারো। সমকোণ যেটাকে আরেকটা বলতে পারো হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে সেটাকে আয়ত বলা যাবে। যার আর বর্গর ক্ষেত্রে যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে, আলাদা হবে, অর্থাৎ সমান্তরাল রেখা দুইটা হবে যার দৈর্ঘ্য প্রস্থ দুটো সমান্তরাল হবে এবং অবশ্যই পার্থক্য হবে দুইটার ভিতরে। আর বর্গের ক্ষেত্রে 4টি বাহু একদম সমান হবে, কোনো পার্থক্য হবে না। ধরো এখানে আমরা যদি উল্লেখ করি 10, এখানে ধরো 5, তাহলে এটাও 10, এটাও তাহলে 5। তার মানে দেখো প্রস্থ দুইটা সমান আর দৈর্ঘ্য কিন্তু বড় দুইটা আবার সমান। আবার বর্গের ক্ষেত্রে কিন্তু ধরো এটা 10 দিলে এটাও তোমাকে 10 দিতে হবে, এটাও 10, এটাও 10। তাহলে মোটামুটি বর্গ এবং আয়তের যে বেসিক তথ্যটা অলরেডি আমরা দিয়ে দিছি। এরপরে আমরা আলোচনা করব সামান্তরিক নিয়ে। আমরা এখন সামান্তরিকের দেখি। তাহলে সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে সামান্তরিক, তাহলে সামান্তরিকের চিত্র সহ আমরা দেখব। সামান্তরিক এর চিত্রটা হলো আয়তক্ষেত্র, যে চিত্রটা দেখছো তুমি এটাই, জাস্ট এটা হবে বাঁকানো। তাহলে দেখো এটা বাঁকানো হবে আয়তক্ষেত্রের চিত্রটা। ধরো এটা 5, এটাও 5, এটা আমরা দেখছিলাম আগে 10, এটাও দেখছিলাম 10। তার মানে এখানে কি হবে, এটার অ্যানসার তাহলে কি হবে দিবা, সামান্তরিক কাকে বলা হয়? সামান্তরিক হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সরি সমান্তরাল শুধু হবে, সমান হবে না। তাহলে একদম সহজে বুঝবে, সমান দেওয়া যাবে কিন্তু আমরা জাস্ট এইটার সাহায্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করব, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকবে এবং কেউ কাউকে কোনোদিন ছেদ করবে না, কেউ কাউকে ছেদ করে না, ছেদ করে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে সামান্তরিক, এখান থেকে তাহলে আমরা সূত্র পাইতেছি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র পাইতেছি আমরা ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র পাইলাম ভূমি গুণন উচ্চতা। এরপরে আমরা আলোচনা করব সামান্তরিকের পরে রম্বস নিয়ে। আমি একদম কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এত ডিটেইলস দেওয়া নাই, রম্বস নাই তোমাদের বইয়ে, এগুলো আমি কিন্তু একেবারে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই সব ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে, একদম 9, 10 তারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা এবং বৃত্তি পরীক্ষা দেবে 8 এর, তারপরে হচ্ছে যারা চাকরির পরীক্ষার্থী, সব ভাই বোনদের জন্য কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা হচ্ছে আর কি। সামান্তরিকের পর আলোচনা করব রম্বস নিয়ে। তাহলে রম্বসটা কি? রম্বস আমরা বর্গ কিছুক্ষণ আগে দেখছিলাম, যে বর্গ যে চিত্রটা রম্বসের চিত্রটা তাই, কিন্তু এটা হবে সমান্তরাল। অর্থাৎ 4টে সমান হবে এবং সমান্তরাল হবে। তার মানে এটা লেখা যায় বিপরীত বাহুগুলো সমান্তরাল লেখা যায়, কিন্তু সাথে এবার লিখতে হবে সমান, সমান ও সমান্তরাল। এটাই হলো রম্বসের চিত্র। তাহলে এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা তাহলে কি দিতে পারি? ক্ষেত্রফল সমান সমান হাফ a প্লাস b ইন্টু h। এটা হলো ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফল সমান সমান হাফ a প্লাস b ইন্টু h। সরি, এটা হবে হাফ d1 d2। তাহলে d1 বলতে প্রথম কর্ণ আর d2 বলতে হলো দ্বিতীয় কর্ণ। আর আগে যে সূত্রটা লিখছিলাম ওটা ট্রাপিজিয়াম সূত্র লিখছিলাম, ওটা আমি দেব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি হাফ d1 d2, যেখানে d1 হচ্ছে প্রথম কর্ণ আর d2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। এখন কর্ণ কাকে বলা হয় এটা একটু আমরা ইন্ডিকেট করে দেই, যে নীল কালার যে দেখতেছো এগুলো হলো কর্ণ, এগুলো হলো কর্ণ। তাহলে দেখো এই যে কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, তাহলে কর্ণ দুইটা। এখনকার যে ছোট যে কর্ণটা, ছোট কর্ণ বলতে এই ছোট কর্ণ, এটা হলো d1 আর এটা হলো বড় কর্ণ, এটাকে বলা হয় d2। তাহলে মোটামুটি আমাদের কর্ণ দুটার মাধ্যমে আমরা রম্বসের সূত্রটা বাইর করতে পারবো। এরপরে আমরা সামান্তরিকের পরে রম্বসের পরে আমরা আলোচনা করব ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা আমরা কিভাবে আলোচনা করব এটা একটু দেখি। ট্রাপিজিয়াম আমরা আলোচনা করব ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের চিত্রটা একদম হচ্ছে মাইক্রো দেখতে, মানে ছোট ছোট কার দেখতে যেরকম লাগে না ওরকম আর কি। তাহলে আমরা ওটা চিত্রটা এখানে নেই। তাহলে আমরা যদি এটাকে চাকা বানাই দেই, সামনে দিকে স্ট্রিং দেই, একদম হচ্ছে প্রায় কিন্তু ওরকম হয়ে যাবে। কিন্তু আমরা তো আর ট্রাক আট করার জন্য এখানে আসি নাই, জাস্ট তোমাদের দেখার উদাহরণ একটা। এটা হলো একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম চিনবা কিভাবে? তাহলে এই রেখাগুলো হবে সমান্তরাল আর একটা হবে অসমান্তরাল। তাহলে এক জোড়া সমান্তরাল বলবা,
তাহলে এক জোড়া সমান্তরাল হলে সেটাকে বলা হবে ট্রাপিজিয়াম। এর ক্ষেত্রফলের সূত্র তাহলে কি বলা যায়? ক্ষেত্রফল ইকুয়াল, আমি আগে লিখছিলাম রম্বসের সময়, দেখো হাফ a প্লাস b ইন্টু এইচ, এটা হলো তোমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে মোটামুটি আমাদের আয়তক্ষেত্র বা হচ্ছে চতুর্ভুজ রিলেটেড যে চিত্রগুলো আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই চ্যানেলের ভিতরে আমরা ভিডিও দেব যেখানে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করা থাকবে। যারা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দিবা অবশ্যই ওই ভিডিওটা তোমরা শেয়ার করে দিবা এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবা। আজকে এই পর্যন্ত থাকবে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।